খাগড়াছড়ি রাঙামাটিতে হতাহতের প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় অবরোধ, পরিদর্শনে যাচ্ছে সরকারের প্রতিনিধি দল। ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক বনে যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাবনায় গড়েন ত্রাসের রাজত্ব, নিয়োগ বাণিজ্য থেকে বিপুল জমি দখলের অভিযোগ। এবং যুক্তরাষ্ট্রে আজ বসছে কোয়াডের শীর্ষ সম্মেলন, থাকবেন ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সরকার প্রধানরা। মোদি বাইডেন বৈঠকে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ প্রসঙ্গ, নজর রাখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। পাহাড়ে অস্থিরতার মধ্যেই খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেক্ষেত্রে আমরা এখন আছি রাঙামাটিতে। ঠিক 11টায় স্বরাষ্ট্র উপদেষ্টার রাঙামাটির প্রথমে পরিদর্শনে আসার কথা রয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা প্রশাসক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন এবং এরপরেই কিন্তু খাগড়াছড়িতে যাওয়ার কথা রয়েছে দুপুর 2টায় এবং সেখানেও কিন্তু একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে সবার সাথে কিন্তু কথা বলার কথা রয়েছে। এবং প্রতিনিধি দলে আরও থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এই প্রতিনিধি দলে আসবেন। এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে রাঙামাটিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের প্রভাবে উত্তপ্ত রয়েছে রাঙামাটিও। আসলে এইসব এলাকায় আজকে কিন্তু পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেই জন্য কিন্তু এখানে আমরা দেখেছি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে রাঙামাটির কথা যদি বলি, আমরা আসার পর দেখেছি এখনও আসলে রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি এবং বাঙালি সাধারণ মানুষজন যারা রয়েছে সবাই আসলে ঘর থেকে কি বের হবেন কি বের হবেন না সেই চিন্তাও কিন্তু সবার মধ্যে রয়েছে। এবং আসার পরে আমরা দেখেছি এখানে যেহেতু পরিবহন ধর্মঘট চলছে, বিশেষ করে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যে বড় গাড়িগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে যেসব গাড়িগুলো রাঙামাটির উদ্দেশ্যে আসে কিংবা রাঙামাটি থেকে যেসব চট্টগ্রাম শহর উদ্দেশ্যে যায়, বাস চলাচল কিন্তু আমরা দেখছি একেবারেই বন্ধ রয়েছে। মূলত বলা যায় মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। এবং এখানকার যেহেতু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে আসলে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রত্যাশাই কিন্তু রয়েছে সবার মধ্যে। তো সেক্ষেত্রে বলা যায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঠিক 11টায় জেলা প্রশাসক কার্যালয়ে হেলিকপ্টার যোগে আসবেন এবং এরপরেই কিন্তু সেনাবাহিনীর যে রাঙামাটিতে সদর দপ্তর রয়েছে আমার পিছনে, সেখানেই কিন্তু মূলত রাঙামাটিতে প্রথম মিটিংটি হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সংঘর্ষে 2 যুবক নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজমিস্ত্রি নাসির বিশ্বাস ও মুন্না। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, 2 যুবকের মধ্যে একজন ঢাকা মেডিকেল ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর মারা যান। ওসি বলেন, নিহতরা একই পক্ষের বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার এই 2 জনকে একসঙ্গে দেখতে পেয়ে অপর পক্ষের লোকজন হামলা করে। নিহত মুন্নার নামে 6 থেকে 7টি মামলা আছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, নৌবন্দর, জমি দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেফতার হলেও লাপাত্তা তার 2 ছেলে। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পাবনার বেড়া ও সাথিয়ায় অনেকের ওপর চলে নির্মম নির্যাতন। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। গত 4 বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন।
স্থানীয়দের অভিযোগ টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত 16 বছরে বেড়াসাতিয়ায় নায়েব আলীর মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন। ওনার কাছে বহুবার আমি কাকুতি মিনতি করি, আমাকে এসে কাজে যোগদান করতে দেন না। আমার এমপিও সিটে প্রতি মাসে বিল আসলেও আমার বিলটা করে তিনি সই করেন নাই, আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই। আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি, এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি। 2008 সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু, সবশেষে হন ডেপুটি স্পিকার। এই দাপটে তার দুই ছেলে আসিফ শামস ও নাসিব শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা, জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু। এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার। বিআইডব্লিউটি এর বিশালিকা ঘাট থেকে ইজারাদারকে তাড়িয়ে লুটে নেন কোটি কোটি টাকা। আসিফের সন্ত্রাসী বাহিনীর হাটে বাজারে প্রকাশ্যে চাঁদাবাজিতেও অসহায় ছিলেন বেড়া সাথিয়ার ব্যবসায়ীরাও। বেড়া পৌরসভার ভিতরে আসে সন্ত্রাসী, যে তার কথা না শুনবে ঈশ্বর শিকদারের মতন সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো বালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি। 2008 সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না, দুই ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও। কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি। অনিয়ম দুর্নীতির অবৈধ অর্থে আসিফ, নাসিব ও ছেলের বউ মুসলিমা বনির নামে খোলা হয় কয়েকটি কোম্পানি, কেনা হয় 100 বিঘারও বেশি জমি। অভিযোগ আছে লন্ডনে হোমওয়ার্ড প্রপার্টি, হলিডে অ্যাপার্টমেন্ট, আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত 6টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর পূর্বে কয়টা যান ভাগ ভাগ ভাগ। রঞ্জনের আক্রোশ থেকে একটা লোকও রেহাই পায়নি। এখন আমরা বিচার চাই এবং তার সর্বোচ্চ শাস্তি চাই। যেখানে হাট আছে, হাঁস মুরগির থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক, যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু, তবে পলাতক দুই ছেলে ও পরিবারের সদস্যরা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গতানুগতিক তৈরি পোশাকের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিকে থাকার লড়াই। এমন প্রতিযোগিতার মধ্যেও বাজার দখলে খানিকটা ভালো অবস্থানে স্পোর্টসওয়্যার, জ্যাকেট, ব্লেজার, আন্ডারওয়্যার প্রস্তুতকারকরা। তবে ব্যয় সংকোচনের চাপ মোকাবিলায় উৎপাদনশীলতা বৃদ্ধিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ কাঠামো ঠিক করতে সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বিত গবেষণা সেল গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখন গতানুগতিক পণ্য তৈরিতে ব্যস্ত প্রায় দেশের সব পোশাক কারখানা, তখন ঢাকার অদূরে ধামরাইয়ের এই কারখানায় শ্রমিকরা তৈরি করছেন উচ্চমূল্যের জ্যাকেট ও স্পোর্টসওয়্যার। জানালেন বৈচিত্র্যময় পণ্য তৈরির কারণে প্রতিনিয়ত বাড়ছে তাদের কর্মদক্ষতা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আমাদের এই ক্ষেত্রে, যে কারণে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরির কাজ শিখতে পারি। এটা না শিখতে কষ্ট হয় না, আমাদের শিখিয়ে দেয় ট্রেনিং এর মাধ্যমে। এসব পোশাক তৈরিতে দিন দিন বাড়ছে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদনশীলতা। অল্প ম্যান পাওয়ার দিয়ে অধিক সংখ্যক প্রোডাকশন করতে পারি এবং গুণগত মান ভালো থাকে। তবে উচ্চমূল্যের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের যোগান নগণ্য। বিজিএমই এর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে তৈরি পোশাক শিল্পের 4,699 কোটি ডলার রপ্তানি আয়ের মধ্যে 3,175 কোটি 83 লাখ ডলারই যোগান দিয়েছে মাত্র 3 ধরনের পণ্য: ট্রাউজার, টি শার্ট ও নিটেড শার্ট আর সোয়েটার। সেখানে উচ্চমূল্যের শার্ট, ব্লাউজ, আন্ডারওয়্যার, জ্যাকেট, ব্লেজার ও স্পোর্টসওয়্যার এই 4 ধরনের পোশাক থেকে এসেছে 1071 কোটি 72 লাখ ডলার। অবশ্য বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে জ্যাকেট ব্লেজারের রপ্তানি আয়। এমন বাস্তবতার মধ্যে উন্নত ও বৈচিত্র্যময় পোশাক রপ্তানিকারকরা বলছেন উৎপাদন প্রক্রিয়া কঠিন হলেও এসব পণ্যের বাজার ধরা তুলনামূলক সহজ। যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। আমরা যদি বেসিক কাজ করি তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম,
তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। এই উদ্যোক্তার বাজার বিশ্লেষণ, বছরে 5 থেকে 7% উৎপাদনশীলতা বাড়াতে না পারলে টিকবে না কোনো উদ্যোগী। এটাই আমাদের মূল মন্ত্র যে আমাদের প্রতিনিয়ত ইনভেস্টমেন্টের মাধ্যমে, প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে আমাদেরকে এফিশিয়েন্ট করে রাখতে হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে কাটাতে হবে বাজার বিশ্লেষণের দুর্বলতা। এটার জন্য আমি মনে করি যে মার্কেট রিসার্চ যেটা দরকার সেটা বাংলাদেশে নেই বলে চলে। এই যে প্রোডাক্ট ওয়াইজ মার্কেটের যে রিসার্চ, সেই রিসার্চে আমাদের যে বড় ঘাটতি রয়েছে, তো সেটা পূরণ করার জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই আমাদের যে মার্কেট সার্চিং সেটা সহজ হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরিতে ব্যস্ত চীন বেশ কয়েক বছর আগেই বেরিয়ে এসেছে বেসিক আইটেম থেকে। ভিয়েতনামও এগিয়েছে অনেক দূর, বাংলাদেশও হাঁটছে সেই পথে, যদিও গতি অনেকটাই কম। খাত বিশ্লেষকরা বলছেন পরিবর্তনশীল রুচির সঙ্গে ক্রেতা টানতে সরকারি বেসরকারি উদ্যোগে বাজার গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি শিল্প সম্প্রসারণে বিশেষ ফান্ড তৈরি এখন সময়ের দাবি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। কয়েকদিন আগের বৃষ্টি শেষ হতে না হতেই শুরু হয়েছে তাপপ্রবাহ, ওষ্ঠাগত জনজীবন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া হারিয়েছে স্বাভাবিক স্বভাব। এদিকে ৮ বিভাগের কিছু এলাকায় আজ মাঝারি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আয়শা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। কথায় আছে আশ্বিনে গা শিনশিন, তবে বহু বছরের বাংলা এই প্রবাদকে মিথ্যে করে দিয়ে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। গুমোট গরমে যেন হাঁসফাঁস জনজীবন। মাত্র কদিন আগেই বিদায় নিয়েছে মহাবৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অর্ধকোটি মানুষ হয়েছেন বানভাসী। বন্যা পরবর্তী সেই ধকল এখনও কাটেনি। প্রশ্ন হলো, সেপ্টেম্বরেও এমন তীব্র গরম কেন? বাংলাদেশ ও নরওয়ের যৌথ একটি গবেষণা বলছে গত ৪৩ বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া, যাতে দেখানো হয়েছে বর্ষাকালে প্রকৃতির একটু স্বস্তি পাবার কথা থাকলেও ঘটনা ঘটছে উল্টো। বর্ষাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে দেশে বিরাজ করছে চরম ভাবাপন্ন দশা। টানা ৩-৪ দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় আকাশ ক্লিয়ার হয়ে গেছে এবং তাপমাত্রা র্যাপিডলি বেড়ে গেছে এবং গত 2 দিনে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গেছে। শীত আসার আগে এটা একটা বড় ধরনের তাপমাত্রা হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ধরনের এক্সট্রিম ওয়েদার আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এক্সট্রিম ওয়েদার চেঞ্জ হবে, এটাকে খাপ খেয়ে চলতে হবে এবং এটা কীভাবে আমরা আরও এটা ফোরকাস্টে ভালোভাবে আনতে পারি, এটা আমাদের সেই কাজ করতে হবে। জলবায়ু বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ষড়ঋতুর চরিত্র হারিয়েছে বাংলাদেশ। নির্বিচারে গাছ নিধন, জলধারা ভরাট এবং নগরায়নের কারণে বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি বা 1.6 ডিগ্রি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার প্রভাবটি বাংলাদেশের উপরে আছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, আশেপাশের নদীগুলো পানির প্রবাহ কমে যাওয়া, এগুলোর কারণে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ক্লাউড ব্লাস্টের মতো বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি। সবুজায়নের দিকে জাতীয়ভাবে আমাদের একটি গণজোয়ার দরকার। তার মতে প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেকেই রক্ষা করা। তাই পরিবেশের দিকে নজর দিতে হলে রাষ্ট্রের পাশাপাশি এগিয়ে আসতে হবে ব্যক্তিকেও। সবার সম্মিলিত উদ্যোগেই প্রকৃতি ফিরে পেতে পারে তার স্বাভাবিকতা। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত 4 দেশীয় জোট কোয়াডের 4র্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ডেলাওয়ারে জোটের 4 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্র ও সরকার প্রধানেরা এতে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক ও কোয়াডে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন এই শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত ঢাকার। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
ইংরেজি কোয়াড্রিল্যাটারাল, যার অর্থ চতুর্পক্ষীয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তায় 4 দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট বা স্ট্র্যাটেজিক গ্রুপ কোয়াড নামেই পরিচিত। এই জোটের 4র্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে। এই উপলক্ষে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কোয়াড সম্মেলন সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাইডেনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। সামিটের এজেন্ডা যে প্রকাশ করা হয়েছে, যে 10 দফা এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি, আমরা তাতে বাংলাদেশ প্রসঙ্গ নেই, কেমন? কিন্তু যেহেতু ভারত এই কোয়াডের একজন, ভারতের নিজস্ব আগ্রহ আছে বাংলাদেশ প্রশ্নে, যুক্তি ছিল যে ভারত মনে করে যে আমাদের যে কৌশলগত স্বার্থ তা বর্তমান মানে হাসিনা সরকার অনেক বেশি এফেক্টিভলি সার্ভ করে। এখন হাসিনা নেই এবং তার ফলে দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশ সরকার মনে করছে যে হাসিনা ভারতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে প্রোটেক্ট করছে কে? ভারত। ফলে অবভিয়াসলি সম্পর্কটা খুব আনকমফোর্টেবল। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল পর্বে যোগ না দিয়ে সামিট অফ দ্য ফিউচার শীর্ষক একটি সাইডলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে একদিন আগেই ভারতে ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে মনে করছেন, জাতিসংঘের চেয়ে এই মুহূর্তে কোয়াডকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছে ভারত। এখানে আমরা আলোচিত হই বা না হই, এটি আমাদের অঞ্চল নিয়ে বৈঠক হচ্ছে। চীনকে নিয়ে, চীন আমাদের একটা বড় পার্টনার, তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের সাথে চীনের সম্পর্ক নানাভাবে এই কোয়াডের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত। ফলে অবভিয়াসলি আমরা নজর রাখবো। আগামী বছর 2025 সালে কোয়াডের 5ম শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ত্যাগের একদিন পর এখানে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফলে নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে দেখা সাক্ষাৎ কিংবা বহুল প্রত্যাশিত বৈঠকটি হচ্ছে না। এদিকে কোয়াডে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠবে জানার পর জাতিসংঘের বাইরে এই শীর্ষ সম্মেলনটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আসলে কোন পরিকল্পনায় এই চিদম্বরম টেস্টে নাজমুল হোসেন শান্ত আগাচ্ছেন কিংবা বাংলাদেশ দল আগাচ্ছে সেটা স্পষ্ট নয়, কারণ গতকালকে সারা রাত চেন্নাইয়ে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও কিন্তু বৃষ্টি ছিল। সেই বৃষ্টি ভেজা সকালবেলা যখন খেলাটা শুরু হলো, অর্থাৎ বৃষ্টি শেষ হওয়ার পরে যত সময় খেলা শুরু হয়েছে, খুব ভোরে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির পরে যখন খেলাটা শুরু হলো, দিনের প্রথম ইনিংসের প্রথম ওভারটা স্পিনারের হাতে তুলে দিলেন। অথচ এই উইকেট কিন্তু পেসারদের জন্য একেবারে আদর্শ ছিলেন। প্রথম ইনিংসে কিংবা দ্বিতীয় ইনিংসের শুরুতেও কিন্তু সেটা দেখিয়েছিলেন টাইগার পেসাররা। কিন্তু মেহেদী হাসান মিরাজকে দিয়ে শুরু করেছেন, এরপর আসলে যা হওয়ার তাই হয়েছে। ভারতের লিডটা কিন্তু ইতোমধ্যে 350 ছাড়িয়ে গেছে। বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট না হলেও ভারতের পরিকল্পনা কিন্তু একেবারেই বোঝাই যাচ্ছে। ক্রিজে থাকা শুভমন গিল এবং ঋষভ পন্থ দুজনে একেবারে ওয়ানডে স্টাইলে ব্যাটিং চালাচ্ছেন, অর্থাৎ যত কম সময়ের মধ্যে স্কোরবোর্ডে যারা যত বেশি রান যোগ করতে পারেন সেটাই আসলে তাদের এখন একমাত্র টার্গেট। এবং সেই লক্ষ্যের জন্য কিন্তু দুই ব্যাটসম্যান বলছিলাম যে ওয়ানডে মেজাজেই ব্যাট করছেন এবং তাদের লিডটাও ইতিমধ্যে 350 ছাড়িয়ে গেছে। বলছিলাম যে বাংলাদেশের পরিকল্পনার কথা, বাস্তবতা হচ্ছে মিরাকল কিছু না ঘটলে এই টেস্টে হয়তোবা কোনোভাবেই হার এড়াতে পারবে না বাংলাদেশ, কারণ তৃতীয় দিনের মধ্যে প্রথম সেশনের খেলা চলছে। ভারত চাইবে যত দ্রুত সম্ভব এই ম্যাচটা শেষ করে দিতে। এবং চেন্নাইয়ের যে মাঠ রয়েছে চিদম্বরমে, সেখানে কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে এই ম্যাচটা শেষ পর্যন্ত 5 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা, কিংবা 4 দিন পর্যন্ত আসলে নিয়ে যেতে পারবে কিনা। সেটাও যদি করতে পারে সেটাও আসলে অনেক কিছু প্রাপ্তি হবে। প্রথম ইনিংসে আমরা যেমন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখেছিলাম, যাচ্ছে তাই ব্যাটিং লাইন আপ, মোটে 149 রান করেছে বাংলাদেশের সবাই মিলে এবং টপ থেকে মিডল থেকে লোয়ার অর্ডার সবাই ব্যর্থ হয়েছিলেন। ব্যতিক্রম শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ব্যাটে আমরা কিছু রান দেখেছি। তবে তাদের মিরাজ যদিও আনবিটেন ছিলেন, তবে সাকিবের সেই আউট হওয়ার ধরন সব কিছু মিলিয়ে হতাশার যে গল্প, সে গল্প চলছে এখন পর্যন্ত। সকালবেলা টাইগার বোলাররা কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেনি। এবার যদি একটু দর্শকদের কথা বলি, আমরা গেল 2 দিনে যে দর্শক দেখেছি চিদম্বরম স্টেডিয়ামে,
তার চাইতে আজকে কিন্তু দর্শক সব চাইতে বেশি। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে লাইনটা, এটা মূলত টিকিটের জন্য লাইন, এবং এই লাইনটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। অর্থাৎ ভারতীয়রা ধরে নিয়ে গেছেন যে আজকেই হয়তোবা এই ম্যাচটা শেষ হয়ে যাবে এবং আজকেই হয়তোবা টিম ইন্ডিয়া ম্যাচটা শেষ করে দেবে, এবং যে কারণে তারা যত দ্রুত মানে আজকে যেহেতু শেষ হয়ে যাবে এই ম্যাচটা, তাই তারা যাচ্ছেন যে শেষ দিনের ম্যাচটা দেখতে। আমি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এমনটাই বলেছে। তবে বাংলাদেশের সামনে এখনো সুযোগ রয়েছে। বলছিলাম যে বৃষ্টির আবহাওয়া, বৃষ্টির সংখ্যা আছে, সব মিলিয়ে কি হয় সেটা জানার জন্য অপেক্ষায় তো থাকতেই হচ্ছে। এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাগড়াছড়ি রাঙামাটিতে হতাহতের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় অবরোধ, পরিদর্শনে যাচ্ছে সরকারের প্রতিনিধি দল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।